অনেক পুরনো সময়ের কথা। একটা দূরবর্তী শহরে একটা বাজার বসত। এই বাজারে সবকিছু বিক্রি হতো, সোনা, কাপড়, মশলা। এই বাজারে একটা ছোট্ট দোকানে একজন জহুরি বসত, যে বড় বড় দোকানগুলোর মাঝে তার সাধারণ জায়গায় আংটি আর বালা তৈরি করত। সে ধনী ছিল না, কিন্তু সৎ ছিল। প্রত্যেক ক্রেতা জানত যে সে ওজনে বা ধাতুতে প্রতারণা করে না। প্রতিদিন সকালে ফজরের সময় সে তার দোকান খুলত, তার ছোট্ট প্রদীপ জ্বালত আর তার হাতে কাজ শুরু করে দিত। লোকজন তার পাশ দিয়ে যেত, কেউ সালাম দিত, কেউ জিনিস কিনত, আর কেউ দাম জিজ্ঞেস করে এগিয়ে যেত। একদিন যখন সে উপর একটা ছোট্ট টুকরায় হাতুড়ি চালাচ্ছিল, তখন এক বুড়ো তার দোকানে এলো। তার কাপড় ছেঁড়া পুরনো ছিল, সে কষ্ট করে হাঁটত, তার কোমর বাঁকা ছিল আর তার লাঠি হাতে কাঁপছিল। সে চুপচাপ দোকানে ঢুকল আর জোহরির সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ যাকে দেখতে লাগল। জোহরি মাথা তুলে বলল, আসুন চাচা, আপনি কি চান? বুড়ো তার ছেঁড়া পকেট থেকে একটা ছোট্ট কালো পাথর বের করল, যেটার না কোনো চমক ছিল না সৌন্দর্য। সে সেটা টেবিলে রাখল আর ধীরে ধীরে বলল, আমি চাই তুমি এই পাথর দিয়ে একটা আংটি বানাও। জোহরি অবাক হল। সে পাথরটা হাতে নিল, সেটাকে উল্টে পাল্টে দেখল আর বলল, চাচা, এই পাথরের কোনো দাম নেই। আপনি এটা দিয়ে আংটি কেন বানাতে চান? আমি আপনাকে এর চেয়ে ভালো পাথর সস্তায় দিতে পারি। কিন্তু বুড়ো জেদ করে মাথা নাড়ল আর বলল, না, আমার এই পাথরই চাই। শুধু এটা দিয়ে আংটি বানাও, আর আমি তোমার পুরো মজুরি দেব। জোহরি বুড়োর চোখের দিকে তাকালো আর তাতে একটা অদ্ভুত জিনিস দেখল, একটা গভীর বিষণ্ণতা, বা হয়তো কোনো পুরনো ভয়, যেটা সে বুঝতে পারল না। সে বলল, ঠিক আছে চাচা, আমি বানাবো। আপনি কবে এটা নিতে চান? বুড়ো বলল, 3 দিন পর, ইনশাল্লাহ। আমি তখন এসে পয়সা দেব। তারপর সে ঝুঁকে দোকান থেকে বেরিয়ে গেল, পা টেনে ধীরে ধীরে চলে গেল। জহুরি সেই আংটির জন্য খুব পরিশ্রম করে কাজ করল, যদিও পাথরটার কোনো বিশেষ মূল্য ছিল না। সে পাথরটা তৈরি করল, পরিষ্কার করল, আর সেটাকে একটা সাধারণ রূপোর ফ্রেমে বসিয়ে দিল। যখন সেটা তৈরি হলো, সে আংটিটা একটা ছোট্ট ডিব্বায় রাখল আর বুড়োর আসার অপেক্ষা করতে লাগল। প্রথম দিন গেল, বুড়ো এলো না। দ্বিতীয় দিনও চলে গেল, সে দেখা দিল না। তৃতীয় দিন দুপুরে বাজারে হঠাৎ চিৎকারের আওয়াজ উঠল। জহুরি বাইরে এলো, দেখল লোকজন এক জায়গায় জড়ো হয়েছে। সে কাছে গেল, দেখল সেই বুড়ো তার দোকানের সামনে মাটিতে মৃত পড়ে আছে। তার চোখ খোলা ছিল। বাজারের পাহারাদাররা তৎক্ষণাৎ এলো আর লোকজন কাছে জিজ্ঞেস করল। একজন বলল, সে হাঁটছিল আর হঠাৎ পড়ে গেল। পাহারাদাররা বুড়োর লাশ তুলে একটা অজানা জায়গায় নিয়ে গেল। জহরি তার দোকানে ফিরে এলো। সে বুড়োর জন্য অদ্ভুত এক দুঃখ অনুভব করল, যার নামও সে জানত না। সেই আংটিটা একটা ছোট্ট ড্রয়ারে রাখল, সেটা বন্ধ করল আর মনে মনে বলল, আল্লাহর উপর রহম করুন। বেচারা তার আংটি নেওয়ার আগেই মারা গেল। কিছুদিন গেল। এক গরম দুপুরে এক লোক তার দোকানে ঢুকল, যে চমৎকার কাপড় পরেছিল, আর তার পিছনে 3 জন পাহারাদার দাঁড়িয়েছিল। তার মুখ গর্ভে ভরা ছিল। সে দোকানটাকে অহংকারের সাথে অনেকক্ষণ দেখল আর উঁচু গলায় বলল, তুমি একজন বুড়োর জন্য আংটি বানিয়েছিলে? জোহরি উঠে বলল, হ্যাঁ, আপনি কে? লোকটি বলল, আমি তার একমাত্র ছেলে। আমার বাবা মারা গেছেন, আল্লাহ তার উপর রহম করুন। যে আংটি তুমি বানিয়েছিলে সেটা আমার অধিকার, কারণ এটা আমার উত্তরাধিকার। এখনই সেটা আমাকে দাও। জোহরি ড্রয়ার খুলল, আংটি বের করল আর সেটা এগিয়ে দিয়ে বলল, এটা নিন। কিন্তু লোকটি হাত বাড়াল না। সে আংটিটা অনেকক্ষণ দেখল, তারপর বলল, এটা টেবিলে রাখো। সে সাবধানে আংটিটা তুলল, সেটাকে তার চোখের সামনে ঘোরাল, ডানে বায়ে দেখল, সব দিক থেকে পরীক্ষা করল, আর তারপর সেটা পকেটে ঢুকিয়ে কিছু না বলে চলে গেল। সেই রাতে যখন জোহরি তার দোকান বন্ধ করে তার ছোট্ট বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ল, হঠাৎ দরজায় জোরে জোরে খটখট শব্দে তার ঘুম ভাঙল। সে দরজা খুলল, দেখল 4 জন পাহারাদার তার সামনে দাঁড়িয়ে আছে, আর তাদের পিছনে সেই ধনী লোকটি দাঁড়িয়ে আছে। একজন পাহারাদার বলল, আমাদের সাথে চলো, তোমার ওপর চুরির অভিযোগ আছে। জোহরি ভয় পেয়ে বলল, চুরি? কি চুরি? আমি কিছুই চুরি করিনি। ধনী লোকটি চিৎকার করে বলল, তুমি যে আংটি আমাকে দিয়েছিলে সেটা নকল। আমার বাবা সেখানে একটা মূল্যবান পাথর লুকিয়ে রেখেছিলেন, আর তুমি সেটা চুরি করেছ। জোহরি বলল, এটা মিথ্যে। আমি আংটি বানিয়েছি আর সেটাকে হাতও লাগাইনি। পাহারাদার বলল, চুপ করো, তুমি হাকিমের সামনে কথা বলবে। তাকে খালি পায়ে টেনে নিয়ে গেল। তাকে তার স্ত্রীকে বিদায় বলার সুযোগও দেওয়া হল না। অন্ধকার রাস্তা দিয়ে তারা তাকে হাকিমের বড় প্রাসাদে নিয়ে গেল। প্রাসাদটা উঁচু দেয়ালে ঘেরা ছিল।
হাকিম একটা উঁচু চেয়ারে বসেছিল, আর তার পাশে সেই ধনী লোকটি দাঁড়িয়ে তার কানে ফিসফিস করছিল। হাকিম হাত তুলে বলল, কাছে এসো। জহুরি কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। হাকিম বলল, এই সম্ভ্রান্ত লোকটি বলছে তুমি তার বাবার আংটি থেকে চুরি করেছ। তুমি কি বলো? জহুরি বলল, জনাব, আমি একজন গরিব কিন্তু সৎ জহুরি। আমি আংটিটা ঠিক যেমন বলা হয়েছিল তেমন বানিয়েছি। বুড়ো আমাকে শুধু একটা কালো পাথর দিয়েছিল, আর আমি সেটাকে রূপোর ফ্রেমে বসিয়ে দিয়েছি। তাতে কোনো লুকানো বা মূল্যবান জিনিস ছিল না। ধনী লোকটি রাগে বলল, মিথ্যে। আমার বাবার কাছে একটা দুর্লভ মূল্যবান পাথর ছিল, যেটা তিনি ওই পাথরে লুকিয়েছিলেন, আর এই জহুরি সেটা চুরি করেছে। জহুরি বলল, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কোনো মূল্যবান পাথর দেখিনি, শুধু একটা সাধারণ কালো পাথর ছিল। হাকিম টেবিলে হাত মেরে বলল, বস। আমি এই সম্ভ্রান্ত লোকটিকে বছরের পর বছর ধরে চিনি। সে সত্যবাদী, আর তুমি একজন গরিব জহুরি। তোমাকে কে চেনে? নিশ্চয়ই তুমি মূল্যবান পাথর চুরি করেছ। হয় স্বীকার করো আর পাথরটা ফেরত দাও, নয়তো তার দাম 100 দিনার সোনা দাও। জহুরির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, জনাব, আমার কাছে 10 দিনারও নেই। আমি নির্দোষ, আল্লাহ সাক্ষী। কিন্তু হাকিম হাত নাড়ল আর পাহারাদারদের বলল, একে জেলে ভরো, যতক্ষণ না সে স্বীকার করে বা পয়সা দেয়। তাকে টেনে একটা ছোট ঠান্ডা অন্ধকার আর দুর্গন্ধময় কারাগারে ফেলে দেওয়া হলো। তার মেঝে ভেজা ছিল, আর ছাদে একটা পাতলা ফাটল দিয়ে সামান্য আলো আসত। সে মাটিতে বসে পড়ল, তার হাঁটু বুকে জড়িয়ে কাঁদতে লাগল। সে তার স্ত্রী, তার দোকান আর তার জীবনের কথা ভাবছিল, যেটা একটা মিথ্যের কারণে শেষ হয়ে গেল। প্রথম দিন গেল, কেউ এলো না। দ্বিতীয় দিন একজন পাহারাদার তাকে শুকনো রুটির টুকরো আর ঘোলা পানি দিল। তৃতীয় দিন 2জন পাহারাদার এলো। তারা তাকে লাঠি দিয়ে মারল আর বলল, স্বীকার করো, আরাম পাবে। সে বলল, আমি নির্দোষ। তারা তাকে আরও মারল এবং রক্তাক্ত অবস্থায় ফেলে চলে গেল। চতুর্থ রাতে সে কোণে চুপচাপ হাউ হাউ করে কাঁদছিল। হঠাৎ একটা ধীর আওয়াজ অন্য কোণ থেকে এলো। তুমি কেন কাঁদছ? সে ভয় পেয়ে উঠে বসল। দরজা লোহাল তৈরি ছিল। কেউ ভেতরে কিভাবে এলো? সে অন্ধকারে তাকালো, দেখল একটা দরবেশের ছায়া, যেন সে শুরু থেকে সেখানে বসেছিল আর তাকে এতক্ষণ দেখা যায়নি। সে একজন বুড়ো দরবেশ ছিল, দে ছেঁড়া পুরনো ধূসর পোশাক আর মাথায় একটা পুরনো সাদা কাপড় জড়িয়ে রেখেছিল। তার চোখ অন্ধকারে হালকা আঙারার মতো জ্বলছিল। জহুরি কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। সে বলল, তুমি কে? এখানে কিভাবে এলে? সে তৎক্ষণাৎ জবাব দিল না। সে ধীরে হাত বাড়াল, যেটা একটা ছোট্ট মাটির পেয়ালা ছিল। সে ধীর গলায় বলল, যেন কুয়ের প্রতিধ্বনি, এই পানি পান করো, ভয় পেও না। তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তুমি এখানে বেশি দিন থাকবে না। জহুরি তার মুখ দেখার চেষ্টা করে বলল, তুমি কে? তুমি কি আমাকে পাঠিয়েছ? সে বলল, আমি শুধু আল্লাহর একজন সাধারণ বান্দা, আর আমাকে একটা কাজ দেওয়া হয়েছে, যেটা আমাকে করতে হবে। জহুরি বলল, তুমি আমার কাছে কি চাও? সে বলল, আমি তোমার কাছে কিচ্ছু চাই না। আমি তোমাকে এই কারাগার থেকে মুক্তি দিতে এসেছি। তারপর সে পেয়ালায় এমন সাপ পানি ঢালল, যেটা সে কখনো দেখেনি। সেটা অন্ধকারে জ্বলছিল যেন তরল আলো। সে পেয়ালাটা তাকে দিল আর বলল, এর অর্ধেক পান করো, আর বাকি অর্ধেক কারাগারের মেঝেতে ঢেলে দাও। কোনো প্রশ্ন করো না। জুহরি কাপা হাতে পেয়ালা নিল আর পান করল। পানিটা ঠান্ডা আর মিষ্টি ছিল। সেটা তার হৃদয়কে জাগিয়ে তুলল। তারপর সে বাকি অর্ধেক পানি মেঝেতে ঢেলে দিল, যেমনটা সে বলেছিল। যখন সে মাথা তুলল তাকে ধন্যবাদ দেওয়ার জন্য, সে দেখল দরবেশ উধাও। সে তাকে খুঁজল, ডাকল, কিন্তু কেউ ছিল না। সে অবাক হয়ে বসে পড়ল। এটা কি স্বপ্ন ছিল? কিন্তু পেয়ালাটা তখনও তার হাতে ছিল। তারপর তার প্রচণ্ড ক্লান্তি লাগল আর সে ঘুমিয়ে পড়ল। সেই রাতে মাঝরাতে মহল্লার লোকজনের ঘুম ভাঙল তীব্র চিৎকারে, যেটা ধনী লোকটির বাড়ি থেকে আসছিল। লোকজন দরজা জানালা খুলল, দেখল সেই লোকটি গলিতে দাঁড়িয়ে চিৎকার করছে, পানি, পানি, আমার বাড়ি ডুবে যাচ্ছে। লোকজন তার বাড়িতে গেল, কিন্তু কোনো পানি পেল না। সবকিছু শুকনো ছিল। তারা বলল, কোনো পানি নেই জনাব, বাড়ি শুকনো। কিন্তু সে চিৎকার করতে থাকল, তোমরা দেখতে পাচ্ছ না, পানি ঘর ভরছে, দেয়াল থেকে লাল পানি বইছে। লোকজন বলল, হয়তো এটা স্বপ্ন, এসো আমরা তোমাকে বিছানায় নিয়ে যাই। তাকে জোর করে বাড়িতে নিয়ে গেল, কিন্তু সে সকাল পর্যন্ত চিৎকার করতে থাকল। সকাল হতেই সেই লোকটি দৌড়ে হাকিমের কাছে গেল। তার মুখ ফ্যাকাশে আর চোখ লাল ছিল। সে অনুমতি ছাড়াই হাকিমের কাছে পৌঁছে বলল, সেই জুহরিকে এখনই জেল থেকে বের করো। হাকিম অবাক হয়ে বলল, কেন? তুমি কি বলনি যে সে চুরি করেছে? সে বলল, হ্যাঁ, কিন্তু রাতে আমার বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটেছে, যেটা আমি বুঝতে পারছি না। হাকিম বলল, কি হয়েছে? সে ভীত চোখে এদিক ওদিক তাকিয়ে বলল,
আমি পানি দেখেছি, প্রচুর পানি মাটি থেকে উঠছিল, আর আমি একজন দরবেশকে আমার ঘরের কোণে দাঁড়িয়ে থাকতে দেখেছি। সে আমাকে দেখছিল কিন্তু কথা বলছিল না। হাকিম হেসে বলল, হয়তো এটা একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল। সে বলল, না, আমি নিশ্চিত বলছি, আমার মনে হয় এই জুহুরির সাথে এর সম্পর্ক আছে। তাকে বের করো আর জিজ্ঞেস করো। হাকিম বলল, ঠিক আছে, আমি তাকে ডাকছি, কিন্তু যতক্ষণ না সে স্বীকার করে বা পয়সা দেয় আমি তাকে মুক্তি দেব না। জুহুরিকে কারাগার থেকে বের করে হাকিমের হলে আনা হলো। সে মার আর ক্ষুধায় দুর্বল ছিল, কিন্তু তার চোখ সাফ ছিল। হাকিম বলল, তোমাকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে। তুমি যে মূল্যবান পাথর চুরি করেছ সেটা কোথায়? জুহুরি ধীর গলায় বলল, আমি কিছুই চুরি করিনি। আমি সেই মূল্যবান পাথর সম্পর্কে কিছুই জানি না। যে আংটি আমি বানিয়েছি সেটা একটা সাধারণ কালো পাথর ছিল, তাতে কোনো লুকানো জিনিস ছিল না। হঠাৎ জুহুরির আওয়াজ জোরালো হলো, এত জোরালো যে পুরো হল গমগম করে উঠল। হাকিম ভয় পেয়ে উঠে দাঁড়ালো আর বলল, এটা কি? কি হচ্ছে? পাহারাদাররা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। জুহুরি নিজেও অবাক হয়েছিল। সে তো চিৎকার করেনি, সে তো ধীরে কথা বলেছিল, কিন্তু তার আওয়াজ আকাশ থেকে নেমে আসা ঘোষণার মতো ছড়িয়ে পড়ল। ধনী লোকটি তার জায়গা থেকে লাফ দিয়ে উঠে বলল, এই জুহুরি আমাকে অপমান করছে, একে শাস্তি দাও। ঠিক তখনই হলের দরজা খুলে গেল আর একজন দরবেশ ভেতরে ঢুকল। সে ধূসর পোশাক পরেছিল আর একটা পাতলা কাঠের লাঠিতে ভর দিয়ে হাঁকছিল। সে ধীরে ধীরে হলের মাঝখানে এসে দাঁড়াল। সবাই অনেকক্ষণ চুপ করে রইল, এমনকি পাহারাদাররাও নড়ল না। তার সাধারণতার মধ্যেও একটা অদ্ভুত মর্যাদা ছিল। সে হাকিমের দিকে তাকালো আর ধীর কিন্তু স্পষ্ট গলা বলল, হে হাকিম, তুমি লোকজনের মাঝে বিচার করো, কিন্তু শুধু ধনীদের কথা শোনো আর গরিবদের কান বন্ধ করে দাও। এটা ন্যায় বিচার নয়। হাকিম ভয় পেয়ে বলল, তুমি কে যে এভাবে কথা বলছো? সে বলল, আমি সেই যে সত্য বিক্রি করে তাকে যে এটাকে ভুলে যায়। তারপর সে ধনী লোকটির দিকে তাকালো আর বলল, তুমি বলো যে তোমার বাবা আংটিতে মূল্যবান পাথর লুকিয়েছিলেন, কিন্তু তুমি মিথ্যা বলো। তোমার বাবা কিছুই রাখেননি, কারণ তিনি তোমার লোভ জানতেন। সে তার পোশাকের নিচে থেকে একটা ছোট্ট আংটি বের করল, যেটার পাথর ঠিক সেই কালো পাথর ছিল যেটা জুহুরি বানিয়েছিল। সে আংটিটা সবার সামনে তুলে বলল, এটাই আসল আংটি। তোমার বাবা জুহুরিকে নকল পাথর দিয়েছিলেন, কারণ তিনি জানতেন তুমি এর ওপর লোভ করবে। তিনি আসল আংটিটা আমাকেই দিয়েছিলেন আর বলেছিলেন, যদি আমার ছেলে এটা চায় তবে তাকে দেবে না যতক্ষণ না সে সত্য বলে। হাকিম এই দৃশ্য দেখল আর অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, বস, এই জহরিকে এখনই মুক্তি দাও। সে নির্দোষ। সে ধনী লোকটির দিকে তাকিয়ে বলল, আর তোমার সম্পদের তদন্ত করা হবে। হয়তো তুমি আরও মিথ্যা বলেছ। দরবেশ দরজার দিকে ঘুরল আর বলল, সত্য শোনার জন্য সোনার দরকার নেই, শুধু একটা হৃদয়ের দরকার যেটা ভয় পায় না। তারপর সে হাকিমের চোখের দিকে তাকিয়ে বলল, আর তুমি যে লোকজনের মাঝে বিচার করো, যদি তুমি শুধু ধনীদের কথা শোনো, তবে একদিন তুমি সত্যের আওয়াজ থেকে পুরোপুরি বধির হয়ে যাবে। না তোমার সম্পদ কাজে আসবে, না তোমার ক্ষমতা। মনে রেখো, ন্যায় বিচার প্রাসাদে হয় না, হৃদয়ে হয়। সে ধীরে ধীরে দরজার দিকে চলল। কোনো পাহারাদার তাকে আটকানোর সাহস করল না। তারা দরজা খুলল আর সে গলিতে চলে গেল, এমনকি লোকজনের ভিড়ে মিশে গেল। জহরি হাকিমের বাড়ি থেকে মুক্ত হয়ে বেরিয়ে এলো। বাইরে লোকজন তার জন্য অপেক্ষা করছিল। যারা তার আওয়াজ শুনেছিল তারা আনন্দে হইচই করে উঠল। তাকে কাঁধে তুলে তার বাড়ি পর্যন্ত নিয়ে গেল। তার স্ত্রী তাকে দেখে কেঁদে উঠল আর তাকে জড়িয়ে ধরল। প্রতিবেশীরা অভিনন্দন জানাতে এলো আর সবাই তার কাছে গল্প জানতে চাইল। আংটিটা তার আঙুলে রইল। সে সেটাকে অনেকক্ষণ দেখল, তারপর সিদ্ধান্ত নিল যে সে এটাকে বুড়োর কবরস্থানে নিয়ে যাবে। সন্ধ্যায় সে কবরস্থানে পৌঁছল। কবরটা সাধারণ ছিল, না কোনো চিহ্ন ছিল, না নাম। সে কবরের পাশে বসল আর ধীর গলায় বলল, হে চাচা, আল্লাহ তোমার উপর রহম করুন। তুমি মারা যাওয়ার পরেও আমাকে বাঁচিয়েছ। সে কবরের পাশে একটা ছোট্ট গর্ত খুঁড়ল, আংটিটা সেখানে রাখল, তার উপর মাটি চাপা দিল। পরের দিন সে তার দোকানে ফিরে এলো আর সেটা খুলল। কিন্তু এবার লোকজন সব জায়গা থেকে তার কাছে আসতে লাগল। তারা বলতো, আমরা সেই সৎ জহরির কাছ থেকে কিনতে চাই যাকে দরবেশ বাঁচিয়েছে। তার দোকান বিখ্যাত হয়ে গেল, তার ব্যবসা ফুলে ফলে উঠল। কিন্তু সে আগের মতোই সাধারণ আর সৎ রইল, না কখনো প্রতারণা করল, না মিথ্যা বলল। ধনী লোকটির সম্পদের তদন্ত হল। তখন জানা গেল সে মিথ্যা আর জালিয়াতি করে গরিবদের জমি হাতিয়ে নিয়েছিল। তার সব সম্পদ ছিনিয়ে নিয়ে আসল মালিকদের ফেরত দেওয়া হলো, আর তাকে শহর থেকে অপমান করে বের করে দেওয়া হলো। কয়েক বছর পর সে একা, গরিব আর গুমনাম মারা গেল। সেই দিন থেকে শহরের লোকজন বুঝল যে সত্যের জয় দেরিতে হতে পারে, কিন্তু সে কখনো হারে না। জুলুম যতই উঁচুতে উঠুক, তার পরিণতি ধ্বংস। আর যদি হাকিম দুর্বলের কথা না শোনে, তবে একদিন সে সব আওয়াজ থেকে বধির হয়ে যাবে।
এটাও জানল যে এই দুনিয়ায় একটা লুকানো আদালত আছে যেটা মিথ্যাবাদীদের উন্মোচন করে আর সত্যবাদীদের রক্ষা করে, আর এটাও যে সত্য কখনো মরে না, যদিও তাকে মাটির নিচে চাপা দেওয়া হয়, সে একদিন গাছ হয়ে ওঠে যার ছায়া প্রত্যেক মাজলুমের রক্ষা করে। এটা ছিল আমাদের পুরানো গল্প। আপনার প্রিয়জনদের শোনান আর সত্যের পথে চলার দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠাতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে শেয়ার করুন। এই গল্প থেকে আপনি কি শিখলেন? আপনি কোন শহর থেকে এই গল্প শুনছেন? যদি গল্পটা আপনার পছন্দ হয় তবে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। কখনো কি ভেবে দেখেছেন, যাদের আমরা নিতান্তই তুচ্ছ বলে এড়িয়ে যাই, আমাদের সমাজের একেবারে প্রান্তের সেই মানুষগুলোই এক নিমেষে গোটা পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে? আজকের গল্পটি এমন এক তুচ্ছ মানুষ, এক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর ছোট মেয়েকে নিয়ে, যে তার নীরব জ্ঞান আর অপ্রতিরোধ্য সাহস দিয়ে রক্ষা করেছিল একটি বিশাল কোম্পানি এবং শত শত অসহায় পরিবারকে এক মারাত্মক আর্থিক প্রতারণার হাত থেকে। বন্ধুরা এবং আমাদের চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত। এই গল্পটি আমাদের ছোট্ট বন্ধু দিয়ার, যার 12 বছরের মস্তিষ্কে লুকিয়েছিল এমন গভীর জ্ঞান যে সে এক মুহূর্তেই থামিয়ে দেয় 5,000 কোটি টাকার এক জালিয়াতি। দিয়া ছিল সমাজের চোখে অদৃশ্য, কিন্তু তার কান ছিল খুব সজাগ। সে এমন একটি ভাষা বুঝত যা তার চারপাশের কেউই বুঝতে পারত না। সেই ভাষাতেই সে শুনে ফেলেছিল এক ঘৃণ্য ষড়যন্ত্রের বীজমন্ত্র, যার পরিণাম হতে পারত অসংখ্য মানুষের স্বপ্নভঙ্গ। চলুন শুরু করা যাক সেই অসাধারণ কাহিনী। মিস্টার ইউসুফ তার বিশাল অফিসে দাঁড়িয়েছিলেন। তার 5 লক্ষ টাকার স্যুট ঝলমল করছিল এবং তার কণ্ঠস্বর রাগে ভরা ছিল। সেখানে পাশে 12 বছরের ছোট মেয়ে দিয়া সেন চুপচাপ তার ডাস্টবিন পরিষ্কার করছিল। তার ছোট আঙ্গুলগুলি প্লাস্টিকের লাইনারটি শক্ত করে ধরেছিল। সে শুধু চেয়েছিল যে তাকে যেন কেউ দেখতে না পায়। মিস্টার ইউসুফ ডাস্টবিনটিতে একটি লাথি মারলেন এবং সমস্ত কাগজ মার্বেলের মেঝেতে ছড়িয়ে পড়ল। তিনি তার সহকারীকে মধ্যপ্রাচ্যের ভাষায় বললেন যে এই নোংরা মেয়েটা পরিচারিকার অকেজো মেয়ে। সহকারী হেসে বলল যে এই মেয়েটি তার বাদর সদৃশ্য মায়ের মতোই বকা। মিস্টার ইউসুফ দিয়ার কবজি ধরলেন এবং তার দামি আংটিগুলি তার পাতলা ত্বকে বিঁধে গেল। তিনি মধ্যপ্রাচ্যের ভাষায় তাকে জিজ্ঞাসা করলেন যে সে কি কিছু বুঝতে পারে এবং তাকে অশিক্ষিত বললেন। দিয়া ওপরে তাকালো, তার গভীর চোখগুলি তার দিকে দেখল, কিন্তু সে কিছু বলল না। সে শুধু মেঝেতে ছড়িয়ে পড়া কাগজগুলি তুলতে লাগল। মিস্টার ইউসুফ তাকে ধাক্কা দিলেন এবং বললেন যে এই লোকেরা বোকা। আমরা 5,000 কোটি টাকা চুরি করে নেব এবং এই আবর্জনা আমাদের পরিষ্কার করতে থাকবে। তিনি তার দামি স্যুটটি ঠিক করলেন এবং দিয়া যে কাগজগুলি এইমাত্র তুলেছিল সেগুলির উপর পা রেখে চলে গেলেন। কিন্তু তিনি জানতেন না যে সেই অকেজো মেয়েটি তার প্রতিটি কথা, প্রতিটি অপমান এবং তাদের পুরো ভুল পরিকল্পনার প্রতিটি ছোট জিনিস বুঝতে পেরেছিল এবং ঠিক 72 ঘন্টার মধ্যে সেই জ্ঞান ব্যবহার করে সে তাদের পুরো কোম্পানিকে শেষ করে দেবে। রাতে বাড়ি আসার পর দিয়া তার মা গীতা দেবীর সাথে পরিষ্কারের সরঞ্জাম ঠিকঠাক গুছিয়ে রাখছিল। তাদের ছিল একটি ছোট্ট ভাড়ার ঘর যেখানে জীবাণুনাশকের গন্ধ আসত। দিয়া ধীরে ধীরে বলল, মা, আজ ওই মিস্টার ইউসুফ খুব খারাপ কথা বলছিলেন। গীতা দেবী সরঞ্জামের তালিকা গুনতে গুনতে ওপরে তাকালেন না। তিনি বললেন, বেটা, বড়দের ব্যবসার কথা শুনো না, শুধু তোমার কাজ করতে থাকো। দিয়ার গলা কান্নার কারণে ভারী হয়ে গেল। মা, উনি বলছিলেন যে উনি মিস্টার মেহরার টাকা চুরি করবেন, 5,000 কোটি টাকা। গীতা দেবীর হাত থেকে কলমটি পড়ে গেল এবং মেঝেতে চলে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, দিয়া, তুমি কি বলছো? তোমার তো মধ্যপ্রাচ্যের ভাষা আসে না। দিয়া সাথে সাথে জবাব দিল, হ্যাঁ আসে মা। উনি আমাকে ঘটিয়া জিনিস বললেন, তোমাকে বাঁদর বললেন এবং এও বললেন যে ভারতীয়রা বোকা এবং উনি নকল চুক্তি দিয়ে সবাইকে ধোঁকা দেবেন। গীতা দেবী তার মেয়ের দিকে এমনভাবে তাকালেন যেন তিনি তাকে প্রথমবার দেখছেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই সবটা বুঝে নিয়েছ? দিয়ার চোখে জল এসে গেল। সে বলল, মা, ওরা লোকেদের দুঃখ দেবে মা। ওরা যে বাড়ি তৈরির প্রকল্পের কথা বলছিল সেটাই সেই প্রকল্প যেখানে করিম ভাইয়ের পরিবার ঘর পাওয়ার কথা ছিল, যেখানে সব গরিব শিশুরা প্রথমবার তাদের নিজের ঘর পেত। গীতা দেবী একটি উল্টানো বালতির ওপর বসে পড়লেন এবং তার হাত কাঁপছিল। তিনি জানতেন যে তিনি যদি কিছু বলেন তাহলে তার চাকরি চলে যাবে, তার স্বাস্থ্য বীমা সব চলে যাবে। কিন্তু যখন তিনি তার মেয়ের দৃঢ় প্রতিজ্ঞার মুখ দেখলেন তখন তিনি তাতে আগুন সদৃশ্য বিচক্ষণতা দেখতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, উনি ঠিক কি বলেছিলেন বেটা?
দিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস নিল এবং বলল যে উনি বলেছিলেন যে যদি সোমবারের মধ্যে তাদের আটকানো না হয় তাহলে অনেক দেরি হয়ে যাবে। পরের দিন সকালে গীতা দেবী তার অফিসের ইউনিফর্মে ছিলেন এবং দিয়া তার পিছনে স্কুলের ব্যাগ ও জুতোয়। নিরাপত্তারক্ষী তাদের থামিয়ে দিল এবং বলল যে ম্যাডাম, মিস্টার মেহরা আপনাকে আসার অনুমতি দেননি। কিন্তু ডেভিড মেহরার কণ্ঠস্বর তাদের অফিসের দরজা থেকে এলো যে কোনো ব্যাপার না মিসেস দেবী, সব ঠিক আছে তো, এত সকালে এসেছ? গীতা দেবী পরিচারিকার কাপড়টি তার হাতের জোরে চেপে করলেন। তিনি বললেন, মিস্টার মেহরা স্যার, ক্ষমা করবেন, আপনাকে বিরক্ত করলাম, কিন্তু আমার মেয়ে বলছে যে সে আপনার চুক্তি সম্পর্কে কিছু জরুরি কথা শুনেছে। ডেভিড মেহরা দিয়ার দিকে তাকালেন, যে তার মায়ের পিছনে একটু লুকিয়েছিল। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার মেয়ে? আপনারা দুজনই ভেতরে আসুন। অফিসে দামি চামড়া এবং কফির সুগন্ধ ছিল। দিয়া একটি খুব বড় চেয়ারের প্রান্তে বসেছিল, তার পাগুলি কষ্টে মেঝে পর্যন্ত পৌঁছাচ্ছিল। দিয়া ধীরে ধীরে শুরু করল, মিস্টার ইউসুফ, উনি মধ্যপ্রাচ্যের ভাষায় কথা বলছিলেন। মিস্টার মেহরা সামনের দিকে ঝুঁকলেন। দিয়া সাহস করে বলল যে উনি বললেন যে মিস্টার মেহরা বোকা এবং ভারতীয়দের সহজেই ধোঁকা দেওয়া যায়। সে বলল, উনি নকল চুক্তির শব্দ দিয়ে আপনার টাকা চুরি করার পরিকল্পনা করছেন। মিস্টার মেহরা গীতা দেবীর দিকে তাকালেন এবং স্নেহের সাথে বললেন যে কখনো কখনো বড় লোকেরা এমন কথা বলে যা শুনে ভয় লাগে। কিন্তু দিয়া সোজা হয়ে বসে গেল এবং একেবারে সঠিক মধ্যপ্রাচ্যর বসায় কথা বলতে শুরু করল। মিস্টার মেহরার কফির কাপ হাওয়ায় থেমে গেল। দিয়া সেটির মানে বলল, উনি বলেছিলেন যে আমরাই বোকা কোম্পানি থেকে সব কিছু কেড়ে নেব। তারপর সে হিন্দিতে বলল যে সহকারী ঠাট্টা করে বলেছিল যে এদের মধ্যপ্রাচ্যের ভাষার কোনো জ্ঞান নেই। মিস্টার মেহরা কাঁপা হাতে কাপটি নিচে রাখলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি মধ্যপ্রাচ্যের ভাষা কোথায় শিখলে? দিয়া বলল যে ইউটিউব থেকে শিখেছে এবং ওপরে থাকা নাসরিন ম্যাম তাকে উর্দু শেখান। সে কমিউনিটি সেন্টারে অন্য দেশ থেকে আসা শিশুদের জন্য কথাগুলি অনুবাদ করে। সে তার ফোন বের করল এবং একটি খবর নিউজ অ্যাপ চালু করল। যেই স্পিকার থেকে জোরে মধ্যপ্রাচ্যের ভাষার আওয়াজ এলো, দিয়ার সাথে সাথে সেটিকে হিন্দিতে অনুবাদ করল। মিস্টার মেহরা খুব অবাক হলেন। দিয়ার বলা মানে ছিল একদম সঠিক, শুধু শব্দেরই নয়, বরং সেই কথার মানে এবং রাজনীতির ছোট বিষয়গুলিও একেবারে ঠিক ছিল। মিস্টার মেহরা দিয়ার টেবিলের কাছে গেলেন এবং বললেন যে মিস্টার ইউসুফ মধ্যপ্রাচ্যের ভাষার বিশেষ আইনি শব্দ এবং সাধারণ কথ্য ভাষা মিশিয়েছিলেন যাতে কেউ তার কথা বুঝতে না পারে। সে জানালো যে আসল চুক্তি তাদের 6 মাস পরে নয়, বরং তাদের সঙ্গে সঙ্গে সবকিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেবে। এবং তাতে লুকানো শব্দ ছিল যে যদি মিস্টার মেহরা সেই পরিকল্পনা থামানোর চেষ্টা করেন তবে তাকে জরিমানা দিতে হবে। মিস্টার মেহরা কাঁপা হাতে মধ্যপ্রাচ্যের ভাষার অংশটির চুক্তিগুলি বের করলেন। দিয়া তাড়াতাড়ি সেগুলিতে দেখল এবং একটি সাধারণ দেখতে অনুচ্ছেদের উপর আঙুল রাখল। সে বলল, এখানে লেখা আছে সামান্য সময়ের জন্য অংশীদারিত্ব, অর্থাৎ টেম্পোরারি পার্টনারশিপ অ্যারেঞ্জমেন্ট। কিন্তু মধ্যপ্রাচ্যের আইন অনুযায়ী এই সামান্য সময়ের মানে হল যতক্ষণ না পুরো ক্ষমতা তাদের হাতে না চলে যায়। এবং আরও একটি লাইনে হাত রেখে সে বলল যে আমিরাতি ভাষায় এটির মানে হল কমপ্লিট ওনারশিপ, একসাথে কাজ করা নয়। মিস্টার মেহরা সেই বড় বছরের মেয়েটিকে দেখলেন যে এইমাত্র তাদের 5,000 কোটি টাকার প্রতারণা ধরিয়ে দিয়েছে। দিয়া ধীরে ধীরে বলল যে মিস্টার ইউসুফ এও বলেছিলেন যে উনি লুকিয়ে একজন ভারতীয় আইনজীবীকে টাকা দিয়েছেন যিনি আপনারই কোম্পানিতে আছেন, যাতে কিছু গণ্ডগোল হলে তিনি তাদের সাহায্য করেন। পুরো ঘরের পরিবেশ যেন একদম ঠান্ডা হয়ে গেল। দিয়া জানালো যে সে 7 বছর বয়সে শরণার্থী পরিবারদের দেখে ভাষা শেখা শুরু করেছিল। যখন সে দেখত যে লোকেরা একই ভাষায় কথা বলতে না পারার কারণে সাহায্য নিতে পারে না, তখন সে সিদ্ধান্ত নিল যে সে ভাষা শিখবে। সে বলল যে স্কুলের যে বাচ্চাদের বাবা মায়েরা শিক্ষক অভিভাবক সবাই আসতে পারত না, তাদের জন্য সে স্প্যানিশ শিখেছে। এবং যখন শরণার্থী পরিবারগুলি আসতে লাগল, তখন সে মধ্যপ্রাচ্যের ভাষা শিখল। মিস্টার মেহরা খুব অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কটি ভাষা বলতে পারো? দিয়া শান্তভাবে জবাব দিল, 8টি ভাষা ভালোভাবে এবং 3টি নিয়ে এখন কাজ চলছে। গীতা দেবী গর্বের সাথে এবং কিছুটা দুঃখের সাথে জানালেন যে দিয়া রাত জাগে, বাইরের খবর শোনে এবং প্রতিবেশীদের ফর্ম পূরণে সাহায্য করে। মিস্টার মেহরা জিজ্ঞাসা করলেন, তুমি ভাষা কেন শেখো বেটা? দিয়া তার বয়সের চেয়ে অনেক বেশি বিচক্ষণ চোখ দিয়ে দেখল এবং বলল, কারণ যখন মানুষ একে অপরের কথা বুঝতে পারে না তখন ভুল জিনিস হয়, পরিবারগুলি ভেঙে যায় এবং মিস্টার ইউসুফের মতো লোকেরা ভাবে যে তারা সবাইকে ধোঁকা দিতে পারে। সে তার পুরনো নোটবুক দেখালো যাতে মধ্যপ্রাচ্যের ভাষায় লেখা স্প্যানিশ শব্দে ভরা। সে বলল যে তার মা সবসময় বলে যে আমাদের মস্তিষ্ক ঈশ্বরের দেওয়া উপহার এবং উপহার সবার সাথে ভাগ করে নেওয়া উচিত। পরের দিন সকালে কনফারেন্স রুমের বাইরে দাঁড়িয়ে মিস্টার মেহরা দিয়াকে বললেন,
আমার তোমার লুকোনো অস্ত্রটির দরকার। দিয়া হ্যাঁ বলল। ভেতরে মিস্টার ইউসুফ তার ফোনে জোরে মধ্যপ্রাচ্যের ভাষায় কথা বলছিলেন। মিস্টার মেহরা বললেন, মনে রাখবে তুমি এখানে শুধু তোমার মায়ের সাথে আছো, যিনি পরিষ্কার করছেন, একটি সাধারণ মেয়ের মতো আচরণ করবে। দিয়া ইয়েস স্যার বলল, কিন্তু তার হাত ভয়ে কাঁপছিল। সে তার ব্যাগ থেকে কালারিং বুকস এবং ক্রেয়ন্স বের করল। মিস্টার মেহরা মিটিং রুমের দরজা খুলে ভেতরে গেলেন এবং তার অংশীদারদের কাছে দুঃখিত বললেন এবং বললেন যে পরিষ্কার করার কর্মীদের তাদের কাজ শেষ করতে হবে। মিস্টার ইউসুফ তাদের দিকে তাকালেনও না। দিয়া মেঝেতে দেয়ালের পাশে বসে গেল যাতে সে সব শুনতে পারে, কিন্তু মনে হয় যেন তার কোনো আগ্রহ নেই। সে একটি প্রজাপতিতে রং করতে শুরু করল। মিস্টার ইউসুফ ফোরে বলছিলেন যে সবকিছু তাদের পরিকল্পনা অনুযায়ী চলছে এবং ভারতীয়রা ইসলামিক ব্যবসার আইনের ফাঁক সম্পর্কে কিছু জানে না। দিয়ার ক্রেয়ন এক মুহূর্তের জন্য থামল, তারপর চলতে লাগলো। যখন মিস্টার ইউসুফের সহকারী এলো, তখন সে মধ্যপ্রাচ্যের ভাষায় জানালো যে আইনজীবীকে দ্বারা টাকা দিয়েছিলেন তিনি এখন প্রকল্পের বিষয়গুলি দেখতে চান। দিয়া ভুল করে তার ক্রেয়ন বক্সটি নিচে ফেলে দিল। ক্রেয়ান্স মার্বেলের মেঝেতে ছড়িয়ে পড়ল। সে ধীরে ধীরে সরি বলল, কিন্তু মিস্টার ইউসুফ এবং সহকারী তাকে মনোযোগ দিল না। তারা মধ্যপ্রাচ্যের ভাষায় বলল যে তারা সেই আইনজীবীকে মেনে নেবে, না হবে তাকে ধ্বংস করে দেবে। দিয়া নীল ক্রেয়ন ধরেছিল। তারপর মিস্টার ইউসুফ বাড়ি তৈরির প্রকল্পের কথা বললেন। তিনি বললেন, ওটা তো সবচেয়ে ভালো অংশ। আমরা সেই জমিটি নিয়ে নেব এবং ধনী লোকেদের জন্য রিসর্টস বানাবো। গরিব লোকেরা গৃহহীন হয়ে যাবে। দিয়ার হাতে নীল ক্রেয়নটি ভেঙে গেল। মিস্টার মেহরা 30 মিনিট পর তার বড় অংশীদারদের মিটিং রুমে ডাকলেন। দিয়া তাদের চেয়ারের পাশে বসেছিল। বড় অংশীদার মিসেস শ্রীনিবাস তার দামি চশমা ঠিক করতে করতে বললেন, আপনি 5,000 কোটি টাকার চুক্তি একটি মেয়ের সোনা কথার উপর ভিত্তি করে থামাতে চান? মিস্টার কাপুর, যিনি অন্য একজন অংশীদার ছিলেন, তিনি খুব অহংকার নিয়ে বললেন, আমরা কি সত্যিই পরিচারিকার মেয়ের কাছ থেকে আইনি পরামর্শ নেব? সে তো মাত্র 12 বছরের। এটা তো একেবারেই ভুল। সব অংশীদার দিয়াকে হালকা ভাবছিলেন। তারা বললেন যে এই বাচ্চারা ভুল কথা শোনে এবং শুধু মনোযোগ পাওয়ার জন্য গল্প বানায়। দিয়ার ছোট হাতগুলি তার কোলে জোরে শক্ত হয়ে বন্ধ হচ্ছিল, কিন্তু সে শান্ত রইল। যখন মিস্টার কাপুর বললেন যে দিয়ার কাজ পরিষ্কারের প্রকল্পের সাথে জড়িত এবং তার মিটিং রুমে নয় স্কুলে থাকা উচিত, তখন মিস্টার মেহরা রেগে গেলেন। তিনি টেবিলে জোরে হাত মারলেন, কিন্তু মিসেস শ্রীনিবাস থামলেন না। তিনি বললেন যে এটা ব্যবসা, দাতব্যতা নয়, এবং তিনি পরিচারিকার ঘটিয়া মেয়ের ধারণার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারেন না। তখন দিয়া ধীরে ধীরে বলল, আমি কি মিস্টার কাপুরকে কিছু জিজ্ঞাসা করতে পারি? অংশীদাররা একে অপরের দিকে তাকালেন। মিসেস শ্রীনিবাস রাগে চোখ ঘোরালেন। মিস্টার মেহরা বললেন, হ্যাঁ অবশ্যই বেটা। দিয়া সরাসরি মিস্টার কাপুরের দিকে তাকালো এবং বলল যে তিনি তার পরিচয় দেওয়ার সময় ল্যাটিন ভাষার শব্দটি ভুল বলেছিলেন। সে মিসেস শ্রীনিবাসকে জানালো যে তিনি দুবার এই লোক শব্দটি ব্যবহার করেছিলেন এবং তার মা তাকে শিখিয়েছেন যে যখন কেউ এই লোক বলে তখন তার মানে হলো যে সে তাদের সম্মান করে না। পুরো ঘরে একদম শান্তি ছেয়ে গেল। মিস্টার মেহরা মুচকি হেসে বললেন, তো আমরা কি ওর মধ্যপ্রাচ্যের ভাষার পরীক্ষা নেব, নাকি আপনারা মেনে নিয়েছেন যে বিচক্ষণতার জন্য বয়সের কোনো শর্ত হয় না? পরের মিটিং শুরু হওয়ার 45 মিনিট আগে মিস্টার মেহরা সব অংশীদারদের দিয়ার সাথে পরিচয় করিয়ে দিলেন। সকলে, এ হলো আমাদের নতুন ভাষা পরামর্শদাতা। দিয়া তার ট্যাবলেট বের করল এবং দেখালো যে সে একটি সহজ ড্রয়িং অ্যাপ ব্যবহার করবে এবং সংকেতের লাল চিহ্নের মানে মিথ্যা, নীল চিহ্নের মানে জরুরি তথ্য এবং সবুজ চিহ্নের মানে সত্য। সবচেয়ে বেশি সমালোচনা করা মিস্টার কাপুরকেও এটা মানতে হলো যে এটা ভালো এবং কঠিন পরিকল্পনা। মিস্টার ইউসুফ তার আইনি দল নিয়ে মিটিং রুমে এলেন। তিনি জোরে মধ্যপ্রাচ্যের ভাষায় কথা বলছিলেন যে সই হয়ে যাবে এবং টাকা তাদের কাছে চলে আসবে। দিয়া ট্যাবলেটে প্রজাপতিতে রং করতে থাকলো, কিন্তু মিস্টার মেহরার ফোনে লাল চিহ্ন চলে এলো। মিস্টার মেহরা উষ্ণভাবে স্বাগত জানালেন এবং মিস্টার ইউসুফ বললেন যে শর্তগুলি তাদের কোম্পানির জন্য আরও ভালো লাগছে। তিনি সেগুলিকে চেক করছিলেন। নীল চিহ্ন পাঠালো। মিস্টার মেহরা আরাম করে বললেন যে শর্তগুলি ঠিক আছে, 50-50-এর অংশীদারিত্ব। মিস্টার ইউসুফের সহকারী মধ্যপ্রাচ্যের ভাষায় বলল যে মনে হচ্ছে এদের লুকানো নিয়ম সম্পর্কে জানা নেই। নীল চিহ্ন আবার এলো। মিস্টার মেহরা বললেন, কিন্তু আমি ধারা 47B আবার এঁকতে চাইব, যা ছোট কোম্পানির পরিচালনার পদ্ধতি। মিস্টার ইউসুফের মুখটা একটু নড়ে উঠল। লাল চিহ্ন, নীল চিহ্ন, লাল চিহ্ন ক্রমাগত আসতে লাগলো। মিস্টার ইউসুফ কথা ঘোরানোর জন্য সময়সীমার পরিবর্তনের কথা বললেন এবং ইংরেজি ও মধ্যপ্রাচ্যের ভাষায় মিশিয়ে বোঝাতে লাগলেন, কিন্তু দিয়া সবকিছু শুনে নিল। তার ট্যাবলেট মিস্টার মেহরাকে ইশারা দিচ্ছিল। 6 মাস কেটে 30 দিন লেখা হয়েছিল। মিস্টার মেহরা বললেন, তো আপনি সময়সীমা 6 মাস থেকে কমিয়ে 30 দিন করতে চান? মিস্টার ইউসুফ একদম থেমে গেলেন। তিনি ইংরেজিতে তো সময়সীমার কথা বলেননি। মিস্টার ইউসুফ সন্দেহের চোখে ঘরটি দেখলেন এবং তার নজর দিয়ার উপর পড়ল, যে প্রজাপতিতে রং করায় পুরোপুরি মগ্ন ছিল। শুধু একটা বাচ্চা খেলছে। যখন তারা মিটিং রুমে ফিরে এলেন, মিস্টার ইউসুফ আরও বেশি সতর্ক ছিলেন। তার সহকারীর কাছে একটি রেকর্ডিং মেশিন ছিল। মিস্টার ইউসুফ নতুন কাগজ কেবিলে রাখলেন। মধ্যপ্রাচ্যের ভাষার অংশগুলি আরও বেশি কঠিন ছিল। মিস্টার মেহরা আরাম করে বললেন,
আমাদের ভাষা পরামর্শদাতা মধ্যপ্রাচ্যের ভাষার অংশটি চেক করবেন। মিস্টার ইউসুফের ভ্রু কুঁচকে গেল। পরামর্শদাতা? মিস্টার মেহরা বললেন, এইমাত্র কোম্পানিতে এসেছেন। মিস্টার ইউসুফ ইংরেজিতে ঠিক কথা বলছিলেন, যেমন 60 দিনে কাজ বদলানো, একসাথে দেখাশোনা করা, কিন্তু মধ্যপ্রাচ্যের ভাষায় তিনি সহকারীকে বলছিলেন যে আসল লেখা তাদের শুধু 30 দিনে পুরো নিয়ন্ত্রণ দিয়ে দেবে, এবং যদি তারা চুক্তি ভাঙেন তবে 2000 কোটি টাকার জরিমানা দিতে হবে। দিয়া নীলচিহ্ন এবং লালচিহ্ন পাঠাল। মিস্টার মেহরা ইংরেজির অংশটি দেখতে দেখতে বললেন, এখানে 60 দিন লেখা আছে, কিন্তু এটিকে কার্যকর করার পদ্ধতিগুলি জানার আমার ইচ্ছা আছে। মিস্টার ইউসুফের বিশ্বাস কম হতে লাগল। তিনি জিজ্ঞাসা করলেন, 2000 কোটি টাকার জরিমানা, যা ধারা 73 মধ্যপ্রাচ্যের ভাষার টেক্সটে লেখা আছে? মিস্টার ইউসুফের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি রাগে বললেন, এটা হতেই পারে না। এদের এত জালো মধ্যপ্রাচ্যের ভাষা আসতে পারে না। এখানে কোনো গুপ্তচর থাকা উচিত। তিনি ঘরে দিয়াকে দেখলেন, যে চুপচাপ রংধনুর রং করছিল। মিস্টার ইউসুফ তার কাছে গেলেন এবং ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের ভাষায় জিজ্ঞাসা করলেন, মাইয়া কুহাল তুহাল তাফাসুগ্রা, যার মানে হল, তোমার নাম কি ছোট মেয়ে? দিয়া কোনো জবাব দিল না, শুধু রং করতে থাকল। মিস্টার ইউসুফ আরাম পেলেন। শুধু একটি বোকা মেয়ে। কিন্তু তিনি খেয়াল করলেন যে দিয়ার ক্রায়ন খুব ছোট্ট সময়ের জন্য থেমেছিল যখন তিনি মধ্যপ্রাচ্যের ভাষায় বলেছিলেন। তার হাত কেঁপেছিল। মিস্টার হাঁটু গেড়ে তার কাছে ঝুঁকলেন। আয়াতুহাল ফাতা ইসু, তুমি কি আমাদের কথা বুঝতে পারো? দিয়া নিষ্পাপভাবে উপরে তাকাল। আপনি কি আমার সাথে কথা বলছেন? মিস্টার, আমি স্প্যানিশ বলি, স্কুলে একটু ইংরেজি বলি। মিস্টার ইউসুফ বিশ্বাস করলেন না। তিনি রাগে ভরে গেলেন। মিস্টার মেহরা, আমার এই মেয়েটিকে সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে চাই। মিস্টার মেহরা তার চোয়াল শক্ত করলেন। এখানেই থাকবে। মিস্টার ইউসুফ কাগজ তুলতে লাগলেন। চুক্তি এখন শেষ হতে যাচ্ছিল। মিস্টার মেহরা দিয়ার দিকে তাকালেন এবং তারপর সাহস করে বললেন, দিয়া, কি তুমি মিস্টার ইউসুফকে মধ্যপ্রাচ্যের ভাষায় বলবে যে তুমি 2000 কোটি টাকার পেনাল্টি ক্লজের নিয়ম সম্পর্কে কি শুনেছ? পুরো ঘর শান্ত হয়ে গেল। মিস্টার ইউসুফের মুখ একেবারে সাদা হয়ে গেল। দিয়া দাঁড়াল। সে মিস্টার ইউসুফের চোখে তাকাল এবং একদম পরিষ্কার মধ্যপ্রাচ্যের ভাষায় কথা বলল। সে বলল যে সে শুনেছে যে আসল লেখা তাদের শুধু 30 দিনে পুরো নিয়ন্ত্রণ দিয়ে দেবে, এবং যখন ভারতীয়রা চুক্তি ভাঙার চেষ্টা করবে তখন তাদের 2000 কোটি টাকার জরিমানা দিতে হবে। মিস্টার ইউসুফ এমনভাবে পিছনে সরে গেলেন যেন তিনি আঘাত পেয়েছেন। দিয়া পুরো ঘরের দিকে খুব আত্মবিশ্বাসী ইংরেজিতে কথা বলল। সে জানালো যে মিস্টার ইউসুফ তাকে আবর্জনা, অশিক্ষিত এবং তার মাকে বাঁদর বলেছিলেন, কিন্তু অপমানের চেয়েও খারাপ কথা এটিই ছিল যে তিনি 5000 কোটি টাকা চুরি করে গরিব লোকেদের জন্য তৈরি বাড়ি তৈরির প্রকল্প ভেঙে দামি বিলাসবহুল রিসর্টস বানাতে চেয়েছিলেন। মিস্টার ইউসুফের সহকারী দরজার দিকে দৌড়াল, কিন্তু নিরাপত্তা দল তাকে ধরে ফেলল। দিয়া তার ট্যাবলেট বের করল এবং বলল, এবং শুনুন, আমি সবকিছু রেকর্ডও করেছি। সে স্ক্রিনে আঙুল রাখল। মিস্টার ইউসুফের মধ্যপ্রাচ্যের ভাষায় বলা কণ্ঠস্বর ঘরে শোনা যেতে লাগল এবং স্ক্রিনে ইংরেজিতে তার সাবটাইটেল চলছিল। আমরা এই বোকা কোম্পানি থেকে সবকিছু চুরি করে নেব। এই জায়গার গরিব লোকেরা গৃহহীন হয়ে যাবে। মিস্টার মেহরা চুক্তি সঙ্গে সঙ্গে বাতিল করে দিলেন এবং সিবিআই এবং আন্তর্জাতিক কর্তৃপক্ষকে জানানোর কথা বললেন। দিয়া মিস্টার ইউসুফের কাছে গেল। সে বলল, মিস্টার ইউসুফ, আপনার মনে আছে যখন আমি আপনার ডাস্টবিন পরিষ্কার করছিলাম তখন আপনি আমাকে কি কি বলেছিলেন? আপনি আমার কবজি এত জোরে ধরেছিলেন যে দাগ পড়ে গিয়েছিল। সে তার ছোট হাতটি উপরে তুলল। কিন্তু আপনি জানেন মজার কথা কি? যখন আপনি ভাবছিলেন যে আমি অকেজো, আমি 5000 কোটি টাকা বাঁচাচ্ছিলাম এবং অনেক পরিবারকে গৃহহীন হওয়া থেকে আটকাচ্ছিলাম। মিস্টার ইউসুফ একটি চেয়ারে পড়ে গেলেন। তার কোম্পানি শেষ হয়ে গিয়েছিল। মিস্টার মেহরা দিয়ার কাঁধে হাত রাখলেন এবং অংশীদারদের বললেন, মহিলা ও ভদ্র মহোদয়গণ, ইনি হলেন ডক্টর দিয়া সেন, আইন ইতিহাসের সবচেয়ে ছোট চিফ ভাষা পরামর্শদাতা। মিসেস শ্রীনিবাস, যিনি তাকে পরিচারিকার মেয়ে বলেছিলেন, চোখে জল নিয়ে দাঁড়িয়ে বললেন, দিয়া, আমি জানি না আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইব। তুমি এক সকালে যতটা সাহস দেখিয়েছ ততটা আমি আমার পুরো কর্মজীবনে দেখাইনি। মিস্টার মেহরা অফিসিয়াল ডকুমেন্ট বের করে বললেন যে দিয়া সেন এখন যুব চিফ ভাষা পরামর্শদাতা। সে পুরো পড়াশোনার খরচ পাবে, তার নিজের অফিস এবং এত টাকা পাবে যতটা সে কোম্পানিকে সাহায্য করেছে।
গীতা দেবীর চোখে খুশির অশ্রু ছিল। যখন মিস্টার ইউসুফ শেষবারের মতো মিনতি করলেন যে তার বাচ্চাদের জন্য তাকে মাফ করে দেওয়া হোক, দিয়া বেদনা দেখাল। সে বলল যে সে আশা করে যে তাদের বাচ্চাদের কখনো যেন কেউ না বলে যে তারা অকেজো। কিন্তু সে মিস্টার ইউসুফকে স্পষ্টভাবে মানা করে দিল, কারণ তিনি গরিবদের ঘর চুরি করার চেষ্টা করেছিলেন। 1 বছর পর দিয়া 13 বছরের হয়ে গিয়েছিল এবং তার নিজের অফিস ছিল। নেম প্লেটে লেখা ছিল ডক্টর দিয়া সেন, চিফ ইউথ লিঙ্গুইস্টিক কনসালটেন্ট। সে 5টি আলাদা ভাষায় কাগজ চেক করছিল এবং পাশে তার কঠিন অঙ্কের হোমওয়ার্ক খোলা ছিল। সে ডেভিড মেহরার মেয়ে প্রিয়াকে মধ্যপ্রাচ্যের ভাষায় বলল ওহিব্বু কুলাতা আলকাদাম, যার মানে হলো আমারও ফুটবল ভালো লাগে। তারা দুজনেই অফিসের কার্পেটে বসে হাসছিল। গীতা দেবীও এখন কমিউনিটি আউটরিচে ডিরেক্টর হয়ে গেছেন। ফাউন্ডেশন দিয়ার নামে পড়াশোনার জন্য স্কলারশিপ শুরু করেছে। সেই মিটিং রুমেই যেখানে দিয়াকে একবার ঘটিয়া জিনিস বলা হয়েছিল, সে স্টেজে দাঁড়িয়েছিল। সে বলল, 1 বছর আগে একজন খুব শক্তিশালী মানুষ আমাকে দেখেছিল এবং সে আমার মধ্যে কিছুই দেখেনি। সে ভেবেছিল যে আমি খুব ছোট, খুব গরিব, খুব আলাদা, তাই আমি জরুরি নই। সে ভুল ছিল। দিয়া স্কলারশিপ পাওয়ার লোকেদের দিকে দেখল এবং বলল, সবচেয়ে কঠিন কাজ এই নয় যে আপনি এটি প্রমাণ করুন যে আপনি বুদ্ধিমান। সবচেয়ে কঠিন কাজ এটি হলো যে আপনি নিজের ওপর বিশ্বাস করুন যখন সবাই আপনাকে আটকাচ্ছে। সে সব মানুষের সাথে কথা বলল। তো পরের বার যখন আপনি কাউকে অফিস পরিষ্কার করতে দেখবেন, তখন ভাবুন যে সে কটা ভাষা বলতে পারে। যখন আপনি কোনো বাচ্চাকে কোনায় চুপচাপ বসে থাকতে দেখবেন, তখন ভাবুন যে সে কি ভাবছে। এবং যখন কেউ আপনার থেকে আলাদা হয়, তখন ভাবুন যে সে আপনাকে কি শেখাতে পারে। দিয়া মুচকি হাসল। সে বলল, কারণ সত্যি কথা এটি হলো যে প্রতিভা দামি স্যুট পরে না, বিচক্ষণতার জন্য কলেজের ডিগ্রির দরকার হয় না, এবং আপনি কতটা জরুরি এটি আপনার বেতনের আকার থেকে জানা যায় না। সে ক্যামেরার দিকে তাকালো। তো আমি আপনাকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ, আপনি যিনি এই ভিডিওটি দেখছেন, আপনি আগামীকাল কি আলাদা করবেন? আপনি কি এমন একজন মানুষকে দেখবেন যাকে আপনি সবসময় উপেক্ষা করে দেন? আপনি কি তাদের লুকানো শক্তি দেখবেন? সে শেষবারের মতো থেমে বলল, কারণ পৃথিবীতে কোথাও না কোথাও আরও একটি বাচ্চা আমার মতো চুপচাপ কোনায় বসে আছে, যে সবচেয়ে বেশি বোঝে, এবং সে আপনার দেখার জন্য অপেক্ষা করছে। তাদের আর বেশি দেরি করাবেন না।